এইটা নিয়ন্ত্রণের জন্য আসলে কি কি পদক্ষেপ নিলে ভালো হয়? পদক্ষেপ যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন একটাই, যখন জিনিসপত্রের দাম বাড়ে আপনাকে দেশীয় সম্পদ বেশি ব্যবহার করে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। দেশীয় উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশে সরবরাহ যদি আপনার বাড়াইতে পারেন তাহলে একটা ন্যায্য মূল্য বাজারে আপনার প্রতিষ্ঠিত হবে। এখন ন্যায্য মূল্যটাই হলো ডিবেটেবল ইস্যু। এখন আমি যদি মাসে 10 লক্ষ টাকা আয় করি আর আমি যদি চাল কিনি 30 টাকা দিয়া, আর আরেকজন যদি মাত্র 50,000 টাকা আয় করে বা 5,000 টাকা, সেও 30 টাকা দিয়ে কিনে, তাহলে তো ন্যায্য মূল্য তার জন্য হলো না। তো এখানে যেমন আমাদের হাসান মনসুর সাহেব বলছেন যে সহনীয় পর্যায়ে যদি রাখা যায়, এই সহনীয় পর্যায়টাই ন্যায্য মূল্যের সাথে আপনি তুলনা করতে পারেন। যার আয় বাড়তেছে না তার জন্য যদি তার ব্যয় যদি বাড়ে তাহলে এটা তার জন্য অসহনীয়। এখন এখানে আপনার বলছে পণ্য নিয়ে কথা বলছে, পণ্য বলতে শুধু খাদ্য পণ্য বোঝায় না। আমাদের দেশে ইনফ্লেশন বা উচ্চ মূল্যস্ফীতি বা মূল্যস্ফীতি যখন আমরা মাপকাঠি ধরি, এটা কিন্তু দুভাগে ভাগ করা হয়। একটা হলো খাদ্য মূল্যস্ফীতি আর একটা হলো খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। এবং বাংলাদেশে বর্তমানে মূল্যস্ফীতি শতকরা 60% ওয়েটেজ দেয় খাদ্য মানে খাদ্য মূল্যের উপরে। কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা বোধহয় এখন আর ঠিক হচ্ছে না একটা কারণে, যে এটা যখন ধার্য করা হয়েছিল তখন হয়তো 10 বছর বা 15 বছর আগে, তখন মানুষের যে আয় ছিল আর এখন যে মানুষের আয় এটা কিন্তু বেশ কিছু বাড়ছে, এটা সত্যি কথা। কিন্তু প্রবলেম যেটা হলো, যত মানুষের আয় বাড়ে তত তার খাদ্যের যে খরচ সেটা কমে যায়। বিকজ ধরেন একজন লোক যে গরিব রিক্সাওয়ালা, তার আয়ের শতকরা 70% সে ব্যয় করে কিন্তু খাদ্যতে। কিন্তু একজন ব্যবসায়ী সে যদি মাসে 10 লক্ষ টাকা আয় করে, তার কিন্তু শতকরা 5% সে খরচ করে না খাদ্যে। অতএব ওই খাদ্য মূল্যস্ফীতি যতই হোক তাতে খুব বড় লোকদের এফেক্ট করে না, কিন্তু গরিবদের অতি বেশি মাত্রায় এটা ক্ষতিগ্রস্ত করে। সেজন্যই এটাকে ওয়েটেজটা ওইভাবে করা হয়েছে। এখন প্রশ্নটা হলো যে রমজানের কথা যেটা আপনি বললেন একটু আগে, এটা আমি ওনার সাথে একমত। এটা কয়েকটা পণ্য, খাদ্য পণ্য দামটা বেশি হবে। একটা হলো একটা কৃত্রিম না, কিন্তু মানুষের একটা মনে করে যে পরে দাম বেড়ে যাবে, এই জন্য আগে বেশি কিনে। রমজানের প্রথমে আপনি গিয়া 50 কেজি পেঁয়াজ কিনলেন পুরো মাসের জন্য। সো একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট হয় রমজানের আগে। কিন্তু আমরা সবাই যদি ওই দিনেরটা দিনে কিনি তাহলে কিন্তু ওই ডিমান্ডটা ক্রিয়েট হবে না। বাট আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে এখন খাদ্যপণ্যের যাই দাম বাড়ুক না বাড়ুক, কিন্তু খাদ্য ছাড়া বাকি যে পণ্য তার দাম অনেক বেড়ে যাবে। একটা হলো আমাদের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে, আর একটা হলো, এবং দিন দিন যত বেশি আমরা এনার্জি প্রাইস, ইলেকট্রিসিটি বলেন, গ্যাস বলেন, এগুলির দাম বাড়াবো, ততই কিন্তু আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদন খরচ যখন বাড়বে বাজারে দামও বেড়ে যাবে। উনি একটা কথা বলছেন যে সংকুচিত মুদ্রানীতি, যখনই আপনি সংকুচিত মুদ্রানীতি ফলো করবেন, এটা অটোমেটিক যেই পরিণতি সেটা হলো বাজারে টাকা পাওয়া যাবে কম। যখন এই টাকার সরবরাহ কমাবেন তখন এই টাকার মূল্য বেড়ে যাবে, অর্থাৎ ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। তো ইন্টারেস্ট রেটও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন দ্য টোটাল উৎপাদন খরচের ভিতরে। 3 নাম্বার যদি আপনি আসেন, সেটা হলো আমাদের দেশে ট্রানজ্যাকশন কস্ট, চাঁদাবাজি, অমুক তমুক অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। আমাকে কিন্তু ওই উৎপাদন খরচের ভিতরে সেটাও ধরতে হবে। লাস্টে কথাটা বলা দরকার, সেটা হলো যে উৎপাদন খরচ আমি করলাম ফিল্ডে, কলা বলেন, ড্যানার বলেন, বা আমার সুতা বলেন ফ্যাক্টরিতে, কিন্তু সেটা কিন্তু মার্কেটে আনতে হবে। মার্কেটে আনার জন্য যে খরচটা, যে ট্রান্সপোর্ট কস্ট, সেটা আমি মনে করি বাংলাদেশে এখন অন্য যে কোনো সাধারণ দেশের তুলনায় পার কিলোমিটার, পার টন মাইল ইজ ডাবল। এই জন্য যে কিছুই নড়তেছে না আমাদের রাস্তাঘাটে এখন আর। আমরা এই ব্যাপারগুলো অনেক সুন্দর কিছু পয়েন্ট এসছে, যে মানে শুধুমাত্র সরবরাহ ছাড়াও
এই দ্রব্যমূল্য বা এই ট্রান্সপোর্ট বা এনার্জি এই দামগুলো কত ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো ডিটেলসে। আমাদের একটা ব্রেকের সময় হয়ে গেল, একটু বিরতি নিয়ে আবার ফিরে আসবো। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন।